বিজ্ঞানী.com এর স্টুডিও থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন ডক্টর আবু খালেদ। ডক্টর আবু খালেদ ইউনিভার্সিটি অফ আলাবামা ইন বার্মিংহামে মেডিকেল সেন্টারের হিউম্যান নিউট্রিশন এর উপর গবেষণা করেন। আজকে আমরা তার কাজ, গবেষণা এবং বাংলাদেশে তিনি অনেকগুলো প্রজেক্টের সাথে যুক্ত আছেন, সেই সমস্ত প্রজেক্ট সম্বন্ধে বিস্তারিত জানব। বিশেষ করে তিনি বিআইএ পদ্ধতি উদ্ভব করেছেন, এছাড়া এইচ পাইলরি রোগের উপরও কাজ করছেন। ধন্যবাদ ডক্টর আবু খালেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজ্ঞানী.com এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রথমে আপনার শিক্ষা জীবন কোথায় শুরু করলেন এবং আমেরিকাতে আপনি কিভাবে আসলেন? আপনার শিক্ষা জীবনটার সাথে আমাদেরকে একটু পরিচয় করে দিবেন? হ্যাঁ, আমার জন্ম অবশ্য ওয়েস্ট বেঙ্গলে। ডিগ্রি আমার বিএসসি আর কি সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে হয়। এরপরে আমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি চলে যাই, যেখানে মুসলমানদের যে একটা প্রতিষ্ঠান, যেখানে সবাই যাওয়ার ইচ্ছা করে। আল্লাহ রহমতে আমারও একটা চান্স এসে গেছিল। তো আমি মুসলিম ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে আমি আমার মাস্টার্স করি ইন কেমিস্ট্রি, অ্যাকচুয়ালি ফিজিক্যাল কেমিস্ট্রি। তারপরে আমি বাংলাদেশ চলে আসি। সেই সময় ইস্ট পাকিস্তান ছিল, অ্যান্ড সেই সময়ে যখন আমি আসি 1966, সেই সময় ওই আইজি ক্যাডেট কলেজ শুরু হচ্ছিল, এখন যেটা রাজশাহী ক্যাডেট কলেজ। I was in the first batch among the teachers recruited. আইএফ ক্যাডেট কলেজে ওর রাজশাহী ক্যাডেট কলেজে প্রায় 3 বছর ছিলাম, 3-4 বছর থাকাকালীন আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সেট আপ করি ওখানে। তারপরে আমি এখন যেটা খালেদ হাউস, সেটার নাম ছিল ওয়েস্ট হাউস। ওয়েস্ট হাউসের হাউস মাস্টার ছিলাম। ওখান থেকে আসার পর আমাকে একটা স্কলারশিপ দেওয়া হয় ওখান থেকে। অ্যাকচুয়ালি ওই স্কলারশিপটা হয়েছিল আমেরিকান সেমিস্টার হতো। ওখানে যারা পার্টিসিপেট করতো, যেমন আমিও করেছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, ওখানে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতো বা ফার্স্ট হতো, তাদেরকে আমেরিকা নিয়ে আসা হতো। আল্লাহর রহমতে আমি প্রথম হয়েছিলাম এবং অল দ্য টিচার্স। এটা কত সালের দিকে? দ্যাট ওয়াজ ইন 69। তো 1970-তে তখন আমাকে আমেরিকান গভর্নমেন্ট ফার্দার ট্রেনিং এর জন্য আমেরিকা নিয়ে আসে। আমেরিকা আসি 1970-তে, যখন জুন 1970। অ্যাকচুয়ালি আমি যখন বাংলাদেশে ছিলাম ক্যাডেট কলেজে থাকতে থাকতে আমার আর একটা ইন্টারভিউ হয়েছিল ব্রিটিশ কাউন্সিলের। তো সেখানে আমি সিলেকশন ছিলাম, কিন্তু আমাদের দুইজন সিলেক্টেড হয়েছিল। আমাদের একজন ফিজিক্সের টিচার ছিলেন কালাম সাহেব, তার নাম শোনা থাকবে, আবুল কালাম। আর উনি ফিজিক্সে ছিলেন, আমি কেমিস্ট্রি ছিলাম। তো ওরা একজনকে নিত বলে ফিজিক্সের উনি চলে এসেছিলেন, কিন্তু আমারও সিলেকশন ছিল। বাট এনিওয়ে, আমি আমেরিকা থেকে ট্রেনিং নেওয়ার পর, টিচার্স ট্রেনিং নেওয়ার পর আমি যখন ফিরে যাচ্ছিলাম, তো লন্ডনে থাকাকালীন ওই কালামের সঙ্গেই ছিলাম। থাকাকালীন দেশে গন্ডগোল আরম্ভ হয় 71-এর দিকে। তখন ওই ব্রিটিশ কাউন্সিলে গিয়ে আমি আমার ওই স্কলারশিপটা রিভাইভ করার চেষ্টা করছিলাম। ওই স্কলারশিপটা 71-এ রিভাইভ না হয়ে যখন বাংলাদেশ হয়ে গেল, তখন ওইটা 72-এ রিভাইভ হয়ে ওটা কলম্বো স্কলারশিপ হয়ে আমাকে দেওয়া হলো টু ডু মাই পিএইচডি ইন লন্ডন ইউনিভার্সিটি। তো আমি লন্ডন ইউনিভার্সিটি থেকে আমি বায়োফিজিক্সের উপরে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল কেমিস্ট্রি বা বায়োফিজিক্স, যেটা বলে বায়োলজিক্যাল কেমিস্ট্রি নিয়ে জড়িত যে সাবজেক্ট, তাকে বলা হয় বায়োফিজিক্স বা মলিকুলার বায়োফিজিক্স। ওটার উপরে আমি পিএইচডি। এর পিএইচডি কাজের উপরে আমার অ্যাকচুয়ালি আই পাবলিশড অ্যাবাউট 12 or 13 পেপার্স। কাজটা ছিল, ইম্পর্টেন্ট ছিল যে আমি ওই তখনকার সেই সময়কার এনএমআর বলা, অর্থাৎ নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, তা দিয়ে আমি স্ট্রাকচার ফাংশন অ্যানালিসিস করতাম। তার মানে কোনো মলিকুলের কোনো প্রোডাক্টের স্ট্রাকচারটা কেমনভাবে কাজ করে বডিতে বায়োলজিক্যালি, ওইটা আমি ডিটারমিন করতাম। দ্যাট বিকাম ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট। আফটার মাই পিএইচডি ইন 75 আমাকে আমেরিকার এই ইউনিভার্সিটি অফ আলাবামা এট বার্মিংহাম মেডিকেল সেন্টারে একজন বড় সায়েন্টিস্ট ছিলেন, তার নাম ডক্টর ড্যান ইউরি। উনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন। তো উনি ওই এনএমআর এর উপরে কাজ করতেন। উনি আমাকে পোস্টডক হিসাবে নিয়ে এসেছিলেন। তা আমি এই ইউনিভার্সিটি পোস্টডক হিসাবে এসে আমি 1.5 বছরের মধ্যে I published about 20 papers, and with that university became very interested in me, so they appointed me in the faculty position. তো আমি এখানেই থেকে গেছিলাম, কেননা এই বার্মিংহাম ইজ এ বিউটিফুল সিটি। আমাদের দেশের মতন গ্রিন অ্যান্ড হিলি, অ্যান্ড অত বেশি লোকজন নাই, এখনো অত বেশি লোকজন নাই। যেখানে নিউ ইয়র্ক বা অন্যান্য বড় শহরে যেমন গাড়ি চালানো মুশকিল, এত বেশি ট্রাফিক জ্যাম, এখানে ওসব অত কিছু নাই। এটা সুন্দর লাইফ জীবনযাপন করা যায়।
অ্যান্ড মোর ওভার এই ইউনিভার্সিটিটা মানে গ্রোয়িং ইউনিভার্সিটি ছিল সে সময়, অ্যান্ড অনেক কিছু এক্সপ্যান্ড হচ্ছিল, এটা মেডিকেল কলেজ ছিল, মেডিকেল ইউনিভার্সিটি। সেই হিসাবে আমিও যখন আমি জয়েন করছিলাম ইনিশিয়ালি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে, সেখান থেকে আমি ওই আমার মেথডগুলো হিউম্যান সাবজেক্টের উপরে ইউজ করার একটা সুযোগ পেলাম নিউট্রিশনে এসে। তো নিউট্রিশন ডিপার্টমেন্ট তখন নতুন তৈরি হয়েছিল, অ্যান্ড তারাও খুঁজছিল এই ধরনের লোক। তো আমি নিউট্রিশন ডিপার্টমেন্ট জয়েন করি। জয়েন করার পরেই ওই প্রসিজিওর দিয়ে, এনএমআর এর প্রসিজিওর দিয়ে আমি নতুন এক ধরনের অ্যান্টি ক্যান্সার ড্রাগ ডেভেলপমেন্টের উপরে আমি কাজ করি। তাতে করে আমার একটা প্যাটেন্টও হয়, যার ফলে আমি ওই নিউট্রিশন ডিপার্টমেন্টে থেকে যাই। এরপরে 1987-এ আমি প্রথম ওই ফুলব্রাইট স্কলারশিপ পাই টু গো ব্যাক টু বাংলাদেশ অ্যান্ড ডু সামথিং অন নিউট্রিশন। আমি 1987-এ একটু পলিটিক্যাল গন্ডগোল হচ্ছিল বলে যেতে পারিনি, মানে বাংলাদেশে গন্ডগোল হচ্ছিল সে সময়। 88-এ আমি গেছিলাম। 88-এ গিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটির নিউট্রিশন ডিপার্টমেন্ট যে আছে INFS, ইনস্টিটিউট অফ নিউট্রিশন ফুড সায়েন্স, ওখানে আমি 5 মাস ছিলাম। অ্যাকচুয়ালি 3 মাসের ছিল, ওনারা আমাকে আরো 2 মাস রেখে দিয়েছিলেন, কেননা আমাদের কাজ খুব ভালো চলছে। এগুলোতে আমরা পরে ফোকাস করছি। আগে কি আমাদেরকে একটু হিউম্যান নিউট্রিশন এই টপিকটা সম্বন্ধে কি একটু ডিটেলস বলবেন, এই জিনিসটা কি এবং কি কি বিষয়গুলো আলোচনা হয় এটাতে? শিওর। নিউট্রিশনের অনেকগুলো ভাগ আছে। আমাদের যেমন ডিপার্টমেন্টে 5টা ডিভিশন আছে। একটা হলো ক্লিনিক্যাল নিউট্রিশন, যেখানে নিউট্রিশন প্রোডাক্ট যেমন করে ভাইটামিন, মিনারেল, প্রোটিন, অল দোজ that could be used to develop or prevent or use on human for preventing or curing diseases. ওই হিসাবে যেমন ডায়েট অনুসারে অনেক সময় দেওয়া হয়, সেই হিসাবে ক্লিনিক্যাল ডিভিশন আছে। তারপরে ডায়েটারি ডিভিশন আছে, যেখানে নিউট্রিশন, ডায়েটারি নিউট্রিশন যেটাকে বলা হয়, যেখানে ডায়েটেটিক নার্সেস যারা ট্রেনিং নেয় তারা গিয়ে আবার হসপিটালে গিয়ে পেশেন্টদেরকে কিভাবে ডায়েট দিতে হবে, কোন ডায়েট দিতে হবে, কোন অসুখে কি করতে হচ্ছে, দিস ইজ অ্যানাদার ডিভিশন। তারপরে আমাদের আছে বেসিক সায়েন্সের মধ্যে বায়োকেমিস্ট্রি, ফর এক্সাম্পল নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সম্পর্কে ডিটেলস ভাবে পড়ানো হয়। তারপরে আর একটা আছে যেমন ফিজিওলজি ডিপার্টমেন্ট ডিভিশন ইন নিউট্রিশন, যেখানে বিভিন্ন হিউম্যান হেলথের উপর বিভিন্ন, যেমন ধরো বডি, হিউম্যান বডিতে কি আছে না আছে, ফর এক্সাম্পল মেনলি যেমন আমরা বলি বডিতে পানি আছে, ফ্যাট আছে, প্রোটিন আছে, মিনারেলস আছে, এগুলো সম্পর্কে যেগুলো পড়ানো হয়, দেখানো হয় যে কিভাবে এগুলো চেঞ্জ হয় ওভার দি পিরিয়ড অফ এজিং অর ডিজিজ অ্যান্ড থিংস লাইক দ্যাট। ওখানে আমি একটা প্রথম কোর্স ডেভেলপ করি, নাম দেওয়া হয়েছিল বডি কম্পোজিশন অ্যান্ড এনার্জি এক্সপেন্ডিচার অর এনার্জি মেটাবলিজম। যে আমরা বডি কম্পোজিশন মিনস বডিতে কি কি কম্পোজিশন, যেমন ফ্যাট, ওয়াটার, প্রোটিন, এগুলো তো বললামই, প্লাস এনার্জি, মানে আমরা যে কথা বলি বা যেভাবে আমরা সার্ভাইভ করি, এই সার্ভাইভাল নিডস এনার্জি। আমাদের এনার্জি কোথেকে আসে, এনার্জি আমরা কেমনভাবে স্পেন্ড করি, এনার্জি স্পেন্ড করার সঙ্গে সঙ্গে কি ক্ষতি হয়, কি ভালো হয়, অথবা বিভিন্ন রোগের উপরে, অসুখ হলে এনার্জি কিভাবে স্পেন্ড হয়, কিভাবে বডি চেঞ্জ হয়, কিভাবে বডি চেঞ্জ হয়, এগুলো সবগুলো পড়ানো হয়। সেই হিসাবে এই নিউট্রিশনের অনেক অনেক ভাগ, মানে এইগুলো বিশেষ ভাগ হিসাবে আমি আমার যেটা ছিল এরিয়া আর কি অফ ইন্টারেস্ট, ওই ফিজিওলজি আর বেসিক নিউট্রিশন, অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল নিউট্রিশনও আই শুড সে। কেননা আমি যখন এই ডিপার্টমেন্ট জয়েন করি, আমি যখন বললাম আগে, তখন আমি ওই ডেভেলপ করছিলাম এনএমআর মেথডে ডেভেলপ করছিলাম প্রথম, দ্যাট অ্যান্ড ইট ওয়াজ অরিজিনাল, দ্যাট ওটাতে দিয়ে আমরা হিউম্যান বডিতে যে পানি কত থাকে, মানে কেমনভাবে ডিটারমিন করা যায় উইদাউট হার্ডিং দ্য হিউম্যান, নন ইনভেসিভলি, আমি প্রথম ডেভেলপ করছিলাম। তারপরে যেহেতু আমার বায়োফিজিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, সেই হিসাবে আমি আর একটা মেথড ডেভেলপ করছিলাম, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পিডেন্স অ্যানালিসিস বলা হয়, BIA, বায়ো ইলেকট্রিক্যাল ইম্পিডেন্স অ্যানালিসিস, BIA। এই মেথডটা আমি যখন আমি 88 যাই, আমি প্রথম বাংলাদেশে ইন্ট্রোডিউস করি এটা। BIA জিনিসটা কিভাবে কাজ করে, এটা একটু সহজ ভাষায় আমাদেরকে বুঝিয়ে বলবেন? Sure. BIA, as it stands for Bioelectrical Impedance Analysis. যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকলে বুঝতে পারবে দ্যাট কারেন্ট, ইলেকট্রিক্যাল কারেন্ট at a very low level,
লোয়ার দেন ইভেন ডেঞ্জার লেভেল। ডেঞ্জার লেভেলটা বলা হয় বা ক্ষতি যেটা করতে পারে সেটা হচ্ছে 1 মিলি অ্যাম্পেয়ার, এটা হচ্ছে লেস দেন মিলি অ্যাম্পেয়ার। স্মল কারেন্ট অ্যাবাউট 250 to 500 মাইক্রো অ্যাম্পেয়ার কারেন্ট বডিতে পাস করলে, বডির মধ্যে আছে আমাদের শরীরে আছে কি, পানি আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, অল দোজ দিজ আর অল ইলেকট্রোলাইট। জানো যে ইলেকট্রোলাইট ইট কন্ডাক্ট কারেন্ট, তো কারেন্ট কন্ডাক্ট হয়। তো সেই হিসাবে তুমি হাতে একটা ইলেকট্রোড যদি থাকে আর একটা ইলেকট্রোড পায়ে থাকে, তাহলে ইলেকট্রোড দিয়ে যদি আমরা কারেন্ট পাস করি, কারেন্ট ইজিলি বডির থ্রুতে পাস হয়। কিন্তু অনেক সময় ইট ইজ ইম্পিডেড, দিস কারেন্ট প্যাসেজ ইজ ইম্পিডেড, কেননা বডিতে শুধু তো পানি নেই, ওর মধ্যে চর্বি আছে, অনেক কিছু আছে যেগুলোতে ইম্পিড করে কারেন্টকে যেতে দেয় না, বা রেজিস্ট্যান্স যেটাকে বলা হয় ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স তৈরি হয়। ওই ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স তারা মেটে আমরা তখন কোরিলেট করি বডিতে কতটুকু পানি আছে, কতটুকু ফ্যাট আছে, কতটুকু নন ফ্যাট আছে। দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্লিকেশন অফ দি বায়োইলেকট্রিক্যাল ইম্পিডেন্স অ্যানালিসিস, BIA। তাত্ত্বিক পদ্ধতি বলেন, এটা কি প্র্যাকটিক্যালও আপনারা তৈরি করেছেন? রাইট। ওটা যখন এখানে তো আমরা করি, এদের সাথে করি, কিন্তু বাংলাদেশে প্রথম আরম্ভ হয়। বাংলাদেশ কেন, হোল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে প্রথম আরম্ভ করি আমরা 1988-এ। ডক্টর মালেক ছিলেন ডাইরেক্টর সেই সময়। ওনার উৎসাহে আর ওনার সঙ্গে এক ছাত্র ছিল, এখন সে বেশ ভালো কাজ করে। উনি একজন ডাক্তার রেজাল করিম। উনি এখন বড় ব্যবসায়িক মানুষ অবশ্য, যে উনি ডাক্তার ছিলেন। উনি আবার PhD করছেন এই BI নিয়ে, PhD করছেন BI এর উপরে। এরপরে PhD করছে আমাদের ICTDRB, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, মহাখালীতে আছে, কলেরা হাসপাতাল হিসাবে জানা যায়। ওখানে একজন ডাক্তার, উনিও MD, উনিও PhD করছেন ইউজিং দিস BIA অন চিলড্রেন। উনি কি করছেন, যে উনি এই মেথড দিয়ে দেখেছেন যে বাচ্চারা কি খেলে কিভাবে তাদের শরীর কি জমা হয়, ফ্যাট জমা হয় না প্রোটিন জমা হয় না গ্রোথ কেমন করে হয়। ওই দিয়ে উনি এইটার উপর PhD করেন এবং অনেকগুলো পেপার পাবলিশ করেন। এরপরে সবচেয়ে ভালো কাজ করছেন আমাদের সিরাজুল ইসলাম। উনি ছিলেন চিলড্রেন হসপিটালে, শিশু হাসপাতালে উনি ডাইরেক্টরেও ছিলেন। উনি PhD করছেন এই বিষয়ের উপরে। এখনো তসলিম শুকুরের ভাই আমাদের ছাত্র, ওনার সেলিম শাকুর did his PhD using this method. And currently, just last year, I reviewed a thesis by Dr. Hussain, who utilized this method. মানে এই মেথড দিয়ে উনি বার করছেন যে বাচ্চা প্রিমিয়াচিওর বেবি হলে পরে যে বাঁচবে না তাও ডিটেক্ট করা যেতে পারে, তাও প্রেডিক্ট করা যেতে পারে ইউজিং দিস BI মেথড। সো ইট হ্যাজ এ লট অফ অ্যাপ্লিকেশন। ওকে, এরপরে আমি 1994-এ USAID-র চাইল্ড হেলথ সার্ভাইভাল ফেলো হিসাবে আমি ICTDRB জয়েন করি। অ্যান্ড সেখানে আমি প্রায় বছর তিনেক ছিলাম। সেই সময় আমি অনেক কাজ করছি, নট অনলি BI বাট আদার এরিয়াজ। তো BI এর উপরে সবচেয়ে ভালো কাজ হয়েছিল ইন ICTDRB-তে, যে প্রথম আমরা দেখিয়েছিলাম, দুনিয়াতে সবচেয়ে প্রথম দেখেছিলাম যে কলেরা হলে বা ডায়রিয়া হলে যে ডিহাইড্রেশন হয়, এরপরে যখন ফ্লুইড দেওয়া হয়, ফ্লুইডগুলো কেমন ভাবে বডি থেকে কাজ করে, এই BI দিয়ে দেখানো হয়েছিল। আচ্ছা, BI এর আর একটা ইন্টারেস্টিং ফিচার আমরা নতুন ডেভেলপ করছি, যেটা প্যাটেন্টের জন্য গেছে। এই দ্যাট BI দিয়ে আমরা এই যে পানি যায় বডিতে, যে পানি আছে, এই পানি কিছু পানি থাকে বডির সেলের ভিতরে, তাকে বলা হয় ইন্ট্রাসেলুলার ওয়াটার, আর কিছু পানি থাকে আউটসাইডে, তাকে বলা হয় এক্সট্রাসেলুলার ওয়াটার। এই দুই ওয়াটার কম্পার্টমেন্ট is very important for monitoring health of human. এটা দিয়ে আমরা দেখিয়েছিলাম যে এই কলেরা আর নন কলেরা পেশেন্টের মধ্যে এই যে ইন্টারসেলুলার এন্ড এক্সট্রাসেলুলার ওয়াটার কিভাবে কাজ করে, ওটা আমরা প্রথম দেখিয়েছিলাম। এরপরে আমরা এই যে প্যাটেন্ট হতে গেছে, এর উপরে এই জন্য প্যাটেন্ট হতে গেছে যে আমরা ডিহাইড্রেশন হয় ডায়রিয়ার জন্য বা ফ্লুইড লসের জন্য, এই ডিহাইড্রেশনের ডিগ্রি আছে, ডিগ্রি অফ ডিহাইড্রেশন, মাইল্ড না মডারেট না সিভিয়ার। তো এগুলো ডাক্তাররা চোখ দিয়ে দেখেই তারা ডায়াগনোস করে যে সিভিয়ার নাকি, কিন্তু পরে টেস্ট করে আদার টেস্ট করে একটু সময় লাগে, পয়সা খরচা হয়। তা আমরা এখন এই BI মেথড নতুন ডেভেলপ করছি, এন্ড আমরা উইদাউট ডুইং এনি ইনভেসিভ ওয়ার্ক অর এনি টাইম ওয়েস্টিং, ইট ক্যান ডিটেক্ট whether patient is severely dehydrated or moderately dehydrated or mildly dehydrated. It's a very big application. তার মানে BI এটা একটা ডায়াগনোসিসের জন্য ব্যবহার করা যায়, রোগ নির্ণয়ের ক্ষেত্রে। Right, exactly.
এক্স্যাক্টলি। যার ফলে এখন হয় কি যে বিআই আর একটা কাজ করে যে যখন ফ্লুইড দেওয়া হয় কোনো পেশেন্টকে, যাতে করে ওভার হাইড্রেটেড না হয়। ওভার হাইড্রেট হয়ে গেলে আবার অনেক প্রবলেম আছে, লাংসে পানি জমে, হার্ট ফেল হয়, অনেক কিছু হয়। এটাও মনিটর করতে পারে যে কতখানি পানি দেওয়া হলো আর কতখানি দেওয়া দরকার। সো দিস ইজ এ ভেরি গুড অ্যাপ্লিকেশন। সো দিস ইজ the use of BIA, and its utility in Bangladesh or third countries, would be more valuable. আমাদের একটা গ্র্যান্ট পেন্ডিং আছে এনআইএইচ এই দেশে, যেটা ওই ইউএস ইন্ডিয়া কোলাবোরেশন একটা ফান্ডিং দেওয়া হয়, যাতে করে আমি ওই বিআইটা কলকাতায় আরম্ভ করছিলাম আফটার ঢাকা থেকে যাওয়ার পর। ঢাকাতে ওই আইসিডিডব্লিউতে যিনি ডাইরেক্টর ছিলেন ডক্টর দিলীপ মাহলানবিস, উনি রিটায়ার করে কলকাতায় চলে যান, উনি কলকাতার মানুষ। তো উনি আমাকে আবার কলকাতায় ওখানে টানেন, ওখান থেকে আমরা আবার বিআই ইন্ডিয়াতে আরম্ভ করি। নাও আমরা ওই প্রপোজালটা পেন্ডিং এ আছে যে যদি ফান্ডিং পাওয়া যায় তাহলে এটার এই যে বললাম যে ডিহাইড্রেশন এর ডিগ্রি অফ ডিহাইড্রেশন গুলো মাপার জন্য, এটাকে ফার্দার ডেভেলপ করার জন্য প্রপোজ করা হয়েছে। এটা যদি হয় এই জিনিসটা খুবই উপকার দেবে বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ মানে সবই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য, এদেশের জন্য অবশ্যই। কেননা এদেশে ফর এক্সাম্পল এই যারা খেলাধুলা করে বেশি, অনেক সময় দেখা যায় ফুটবলাররা এত বেশি এক্সারসাইজ হয় যে ডিহাইড্রেটেড হয়ে যায়, কিন্তু ডাক্তাররা বুঝতে পারে না কি ধরনের ডিহাইড্রেশন। কাজে ঠিক মতো ফ্লুইড না পেলে বা ওভার ফ্লুইড পেয়ে গেলে মারা যায় বা ক্ষতি হয়। তো এই মেশিন হলে পরে তাতে ডিটারমিন করা যেতে পারে। আর একটা করা যায় সবচেয়ে বেশি রিনাল ফেলিয়ার পেশেন্টদের ইউজ করা যেতে পারে। আবার বার্ন পেশেন্ট যারা জ্বলে যায় বডি টডি, তাদের যে কি হচ্ছে ফ্লুইডের সেভাবে মাপা যায়। অনেক অনেক ইউটিলিটি আছে। But this is one area of my research. Another area which I learned in Bangladesh, ICDDRB আমাকে শিখিয়েছিল সেই সময়, আমি ডাক্তারদের সঙ্গে কাজ করার সঙ্গে সঙ্গে আমি এটাও শিখেছিলাম যে আমাদের দেশে এই যে ম্যালনিউট্রিশন হয়, ছোটবেলা থেকে ম্যালনিউট্রিশন হয় বাচ্চাদের, তাই না, বড় হয়েও ম্যালনিউট্রিশন হয়। তো ম্যালনিউট্রিশন অ্যান্ড ইনফেকশন অ্যান্ড ম্যালনিউট্রিশন ইজ এ ভিসাস সাইকেল। একে বলা হয় ভিসাস সাইকেল দ্যাট ইজ প্রিভিলিং ইন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, অল দিস থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তো এই যে ওয়ান অফ দিস ইনফেকশন যা আমাকে অ্যাট্রাক্ট করছিল, সেটা হচ্ছে নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি অর এইচ পাইলোরি। আমাদের দেশে জন্ম হওয়ার পর থেকে বাচ্চারা ইনফেক্ট করে, যার বাচ্চাদের ইনফেকশন হয় মায়ের কাছ থেকে। অ্যাবাউট 60% বাচ্চারা ইনফেক্টেড হয় জাস্ট ফার্স্ট 3 months ওই এজেই। এরপরে যখন আমাদের দেশের মানুষরা যখন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা ওই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মানুষদের অ্যাডাল্ট লাইফে মোর দ্যান 85% পিপল আর হ্যাভিং এইচ পাইলোরি। দিস ইনফেকশন ইজ সিন্স বার্থ টিল সে the death is there in the body. এর প্রথম ইফেক্ট হচ্ছে যাদের, এটা সবাইকে এফেক্ট করে না, যাদেরকে বিশেষ করে এফেক্ট করে তাদের কি হয়, আলসার হয়, গ্যাস্ট্রাইটিস হয়, ওই বুকের জ্বলন, যে বলে না অ্যাসিডিটি হয়। এসব সব আমাদের দেশে দেখবে বেশি করে সবাই গিয়ে লোকে তাতে গিয়ে আমাকে একটু অ্যান্টাসিড দেন তো ভাই, খেয়ে নেয়। দ্যাট কুড বি ডিউ টু এইচ পাইলোরি। এটা তো কাজ হচ্ছে অনেকদিন আগে থেকে। এটার অ্যাকচুয়ালি ডিসকভারি হয়েছিল নিউজিল্যান্ডে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড মিলে 2 সায়েন্টিস্ট যারা নোবেল প্রাইজ পেয়েছিল লাস্ট ইয়ারে ফর দি ডিসকভারি অফ দি এইচ পাইলোরি। 1980 ডিসকভার হয়েছিল। কিন্তু এটা যে আলসার বা এ ধরনের ইটিওলজিতে মানে কাজ করে, মানে দিস ইজ দ্য ইটিওলজিক্যাল ফ্যাক্টর অফ আলসার মোস্টলি, তো সায়েন্টিস্টরা অ্যাকসেপ্ট করেনি আনটিল লেট 90s। এরপরে যখন দেখলো যে হ্যাঁ এইচ পাইলোরি ইজ দ্য কজ অফ আলসার্স এন্ড অল দোজ, তো তারপরে তখন এই 2 সায়েন্টিস্ট নোবেল প্রাইজ পেল। তো এখন আমার কাজ হচ্ছে যে বাংলাদেশের গরিব মানুষ, এত বেশি গরিব মানুষ, আর তারপরেও তাদের ডায়াবেটিস, তারপরে তাদের হার্ট ডিজিজ, তারপরে তাদের স্ট্রোক, এই যে ক্রনিক ডিজিজগুলো আমাদের দেশে আছে, এগুলো কিভাবে হচ্ছে? একটা জিনিস আমি তখন চিন্তা করলাম যে এই ইনফেকশন মানে হচ্ছে ইনফ্লামেশন তৈরি করে। ইনফ্লামেশন তুমি শুনবে এখন এদেশে, বা 2 বছর আগে অ্যাকচুয়ালি টাইম ম্যাগাজিনে এসেছিল, ইনফ্লামেশন অ্যান্ড হিউম্যান ক্রনিক ডিজিজেস, or inflammation kills human. Inflammation is involved in heart disease, diabetes, arthritis, you name it. Every disease process is involved associated with inflammation. এখন কথা হলো যে H. pylori as an infecting agent, is it producing infection in the human body? তার উপরে আমি কাজ করতে আরম্ভ করলাম। থিওরিটিক্যাল হিসাবে এখন ওইটাই, is it causing any inflammation in the human body?
তো ওটার উপরে আমি এদেশে এখন একটা ফান্ডিং পেয়েছি, যেটা আমি কাজ করতেছি এখানকার আফ্রিকান আমেরিকানদের উপরে। আফ্রিকান আমেরিকানদেরও হেলথ সিচুয়েশন আমাদের দেশের লোকের মতনই অনেকটা। এদেরও এইচ প্যালোরি ইনফেকশন অনেক বেশি, এদেরও হার্ট ডিজিজ অনেক বেশি, এদেরও ডায়াবেটিস অনেক বেশি। যেমন তুমি জানো যে আমাদের দেশে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে ডায়াবেটিস, হার্ট ডিজিজ ইজ 4 to 5 times higher than any other people in the world. জানো, এই যে ডিজিজগুলো আমাদের দেশে, এগুলোর কোথেকে আসতেছে, কেমন করে হচ্ছে, তার বোঝার জন্য বা জানার জন্য আমি এটা আরম্ভ করেছিলাম। অ্যাকচুয়ালি 3 বছর আগে এক ডাক্তার, ওনার নাম হচ্ছে ডক্টর আফজালুর রহমান, উনি আমাদের সরওয়ার্দী মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, উনি কার্ডিওলজির প্রফেসর, এখন এমডি করছে কার্ডিওলজিতে ওখানে অবশ্যই, অ্যান্ড দেন আমার সঙ্গে পিএইচডি করছে ইন বাংলাদেশ অন এইচ প্যালোরি লিঙ্কিং উইথ হার্ট ডিজিজ ইন বাংলাদেশি পিপল। So this was my best contribution in a way, I should say. এখন ওইটারই উপরে কাজ হচ্ছে এ দেশে। এখন আমার ইচ্ছা যে আমাদের দেশের লোকদের এগুলো জানা দরকার। তোমরা যেটা করতেছো রেডিও অ্যানাউন্সমেন্ট বা যা কিছু, দিস শুড বি এ রিয়েলি আই ওপেনিং ফর অল দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি। কেন দেশের লোক বা কোনো লোকের সবাই তো আর পেপার পড়ে না। পেপার মিনস নিউজ পেপার না, আমি বলতেছি পাবলিকেশন আর কি। আমার অনেক পাবলিকেশন তুমি দেখবে আমার সিভিতে ইন দ্য ওয়েবসাইট, লটস অফ পাবলিকেশন। আর আফজালুর রহমানের থিসিস আছে, এমন ভালো সুন্দর থিসিস থাকে ইউনিভার্সিটিতে, কিন্তু কেউ পড়বে না, বা গরিব মানুষ বা গ্রামের মানুষ বা দেশের মানুষ অনেক জানবে না। এই প্যালোরি সম্পর্কে বোধ সাধারণত জানবে না। But anyway, since then, what I do, whenever I go to Bangladesh or India or Pakistan, I give lectures on these topics. যেমন লাস্ট ডিসেম্বরে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছিলাম অন দিস ইনফ্লামেশন অ্যান্ড এইচ প্যালোরি ইন অল দোজ। তার আগে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দিয়েছিলাম। তার আগে আমি ওই কলেজ হাসপাতালে দিই প্রায়, আর আইসিটি দিয়ে যেতে। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে দিই লেকচার অন দিস টপিক। বাট এগুলো তো লিমিটেড লোকদের মধ্যেই থাকে আর কি। কিন্তু তোমরা যদি এগুলো রেডিও বা মিডিয়ার মধ্যে দিয়ে যদি লোককে জানাতে পারো যে দেশের লোকের শরীরে কি আছে আর কি না আছে বা কি হয়, তাহলে অনেকে এই যে এইচ প্যালোরি আসে কোত্থেকে, হাইজেনিক কন্ডিশন থেকে। ব্যাড হাইজিন হলে, মানে আমাদের দেশে যেমন এই যে গরম পানি পাওয়া যায় না, বা পানির সংকট, অথবা যারা স্লাম এরিয়াতে থাকে তাদের বেশি হয়। তো গরিব মানুষের মধ্যে আরো বেশি হয়। আবার এইচ প্যালোরি দেখা যাচ্ছে যে স্ট্রোক আমাদের দেশে এত বেশি, তো মেবি এইচ প্যালোরি ইজ ইনভলভ ইন দ্যাট। দেয়ার আর মেনি পেপার্স আর কামিং আউট ইন দ্যাট। এইগুলো হচ্ছে আমাদের বিষয় অফ রিসার্চ। তুমি এখন থিওরিটিক্যাল বলতে পারো, বাট এভেন্চুয়ালি ইট শুড বি প্র্যাকটিক্যাল। আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনার অনেক গবেষণার কথা জানতে পারলাম, এবং আপনার বিআইএ, আপনি এইচ পাইলারি সম্বন্ধে যে সমস্ত কাজ করছেন, এত কিছু করছেন, সেটা জেনে আমরা খুব গর্বিত ফিল করছি। এবার শেষে আপনাকে একটা প্রশ্ন করব। আপনি একজন হিউম্যান নিউট্রিশন হিসাবে আমাদের দেশের প্রেক্ষাপটে কোন সমস্যাকে সব থেকে বড় করে আপনি ফোকাস করতে চান? আমাদের দেশের নিউট্রিশন সম্পর্কে সাধারণ গরিব মানুষ বা অশিক্ষিত মানুষ যারা জানে না, তাদেরকে জানানোর একটা পদ্ধতি তৈরি করা অবশ্যই। কিন্তু আমার মনে হয় আমাদের দেশে সবচেয়ে বড় বেশি এই যে হাইজিনিক কন্ডিশন, যার থেকে এই যে এইচ প্যালোরি হয় বা অন্যান্য বিভিন্ন ইনফেকশন আসে, এগুলো জানানো। আর একটা হলো খাওয়া। এদেশে আমাদের দেশে আমি দেখছি, আমি যখন 3 বছর ছিলাম তখন আমি দেখছি যে সবচেয়ে বেশি ক্ষতি করে কি আমাদের বডিতে, সল্ট অ্যান্ড সুগার। সল্ট অ্যান্ড সুগার তুমি হয়তো দেখবে, বা গ্রামীণ মানুষ কি করে, এই এক থালা ভাতের সঙ্গে শুধু মাংস আছে বা মাছ আছে বা কিছু আছে না আছে, বা তারা একটুকু পেঁয়াজ একটুকু লবণ দিয়ে সব ভাতগুলো খেয়ে ফেলে। জি। Now think about that much of carbohydrate and that salt. The carbohydrate produces sugar eventually in the body. এই যে সুগার তৈরি হচ্ছে বডিতে এভেন্চুয়ালি গিয়ে, আর এই যে এই সল্ট এন্ড এস, এই দুটো জিনিস যে বডিকে কত ক্ষতি করে, এটা কেমন করে বোঝাবে লোককে? এই জিনিসগুলো আমার ইচ্ছা যে অত সিম্পল, এত এত সিম্পল জিনিস কিভাবে আমরা দেশের লোককে বোঝাতে পারি, কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, সেটা হবে আমার বিশেষ আচ্ছা, মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে নিউট্রিশন সম্বন্ধে আমাদের একটু সচেতনতা প্রয়োজন, এবং খুবই যে ব্যাপারগুলো খুবই সোজা, খুবই এত জটিল কিছু না, কিন্তু জনগণকে সচেতন করা খুব প্রয়োজন আমাদের। রাইট, এক্স্যাক্টলি। আর তারপরে এই যে এই ইনফেকশন গুলো, তুমি জানো আমাদের এক ছাত্র, মানে তো সে এখন ডাক্তার দিনাজপুরে,
ও একটা কাজ করছিল, যদি আমার প্রজেক্টে না তো অন্য প্রজেক্টে, ও একটা পিএইচডি করতে যাচ্ছিল। তো ও দেখছিল যে আমাদের দেশের মেয়েরা, মা হবার মতো মেয়েরা বা মা হচ্ছে যারা, তারা এত বেশি অ্যানিমিক। তো অ্যানিমিক মধ্যে ভাইটামিন এ অ্যান্ড আয়রন ডেফিসিয়েন্সি তো অনেক দেখা গেছিল। এর মধ্যে আমি আই এম ভেরি শিওর দ্যাট মোস্ট অফ দেম উইল হ্যাভ এইচ প্যালোরি। এইচ প্যালোরি অ্যানিমিয়া ক্রিয়েট করে। এখন চিন্তা করো, আমরা যদি এগুলো যদি জানতে, এগুলো যদি রিসার্চ করে বার করতে পারি, and then আমরা যদি এইচ প্যালোরি ট্রিটেবল, তিনটে অ্যান্টিবায়োটিক খেয়ে ইজিলি এগুলো করা যায়, মানে ইরেডিকেট করা যায় বা এগুলোকে মেরে ফেলা যায় এই বাগগুলোকে। তো এইভাবে ট্রিট করলে পরে মায়ের মধ্যে থেকে যদি চলে যায়, ইরেডিকেট হয়ে যায়, তাহলে হবে কি, বাচ্চা হলে পরে বাচ্চা যে ওই যে মায়ের কাছ থেকে আছে ওটা আর আসবে না। পাইলারি কিভাবে বোঝা যায় কিংবা এটা কিভাবে ডায়াগনোস করা যায়? ওটার ওই একটা আমাদের এখন তৈরি হয়েছে, ওই ব্লাড টেস্ট করা হয়, একটা ফিঙ্গার স্টিকিং, মানে একটুখানি ফিঙ্গার থেকে একটু এক ড্রপ ব্লাড নিয়ে দেখানো যায়, ডায়াবেটিকের মতন। এটা হচ্ছে এক্স্যাক্টলি, ওটা হচ্ছে ইজি টেস্ট। ইট ইজ নট ভেরি অ্যাকুরেট টেস্ট, বাট ইজিলি করা যায় দেশে পোর্টেবল আর কি। আর তাছাড়া এমনি ব্রেড টেস্ট করা যায়। আর সবচেয়ে ভালো টেস্ট হচ্ছে এন্ডোস্কোপি করে। এন্ডোস্কোপি তো ক্লিনিক, মানে ডাক্তাররা করতে হবে, অনেক কিছু ঝামেলা আর কি, বুঝছে। বাট ইজি হচ্ছে ওই এক ড্রপ ব্লাড নিয়ে, আর একটা হচ্ছে ওই ব্রেড টেস্ট। ব্রেড টেস্টও আবার একটুখানি সময় লাগে, ওই ইনস্ট্রুমেন্ট লাগে, লাগে, ও লাগে, বাট ইজি হচ্ছে এই ব্লাড টেস্ট। তো এটা তো সঙ্গে সঙ্গে করা যায়। আমরা যেমন এখন করি আমার প্রজেক্টে, আমরা এই যেমন আজকে এখন আমার টিম গেছে হেলথ ফেয়ারে, ওখানে তারা ওই ফিঙ্গার স্টিকিং ব্লাড টেস্ট করতেছে টু ফাইন্ড আউট হাউ মেনি পিপল হ্যাভ দিস এইচ প্যালোরি, and then bring them back to our clinic to treat them. একটা প্রশ্ন ছিল বিআই সম্বন্ধে। বিআই এর যে পদ্ধতি আপনি আবিষ্কার করেছেন, এই যে যন্ত্রটা দিয়ে তৈরি সবকিছু ডায়াগনোসিস হিসেবে ইউজ করা সম্ভব, এই যন্ত্রটা কিরকম দাম? আমাদের দেশের লোকজনের প্রেক্ষাপটে সেটা কি আমাদের বাংলাদেশের লোকজন সেটা ব্যবহার করতে পারবে? That's an excellent question. ওইটাই আমি এখন ডেভেলপ করার চেষ্টা করতেছি, যে এখন বিআই এর দাম হচ্ছে প্রায় $7,000-8,000, which is quite expensive in terms of our Bangladesh or India perspective. তা আমরা এখন চিন্তা করতেছি, আর এটা হচ্ছে ওই ল্যাবরেটরি হিসাবে করা হয়েছে, ইলেকট্রিক্যাল কারেন্ট চাই, চাই, তার চাই, কম্পিউটার চাই। তা আমাদের প্রপোজাল হচ্ছে যে আমরা এটা একটা হ্যান্ড হেল্ড ক্যালকুলেটর, যেমন এই হ্যান্ড হেল্ড ক্যালকুলেটর হয় না, ক্যালকুলেটরের মতন এরকম শেপে একটা ছোট্ট মতন মেশিন, ব্যাটারি অপারেটেড অথবা সোলার সিস্টেম, সোলার এনার্জি অপারেটেড, যাতে করে আমাদের ব্যাটারির দরকার না হতে পারে। কারণ গ্রামে গেলে তার ইলেকট্রিসিটি থাকতে পারে না থাকতে পারে, তো ব্যাটারি শেষ হয়ে গেলে না মুশকিল হয়। তো সেই হিসাবে আমরা চিন্তা করতেছি যে এটাকে সোলার এনার্জি দিয়ে অপারেট করা যায় কিনা, অ্যান্ড দেন হ্যান্ড হেল্ড থাকতে পারে, ওটা যে কোনো জায়গাতে যাওয়া যায়, নিয়ে গিয়ে টেস্ট করানো যায়। এইটার দাম যাতে করে উইদিন $500 হতে পারে, এটার চেষ্টায় আছি আমি, যাতে করে ইট কুড বি অ্যাফোর্ডেবল টু মেনি পিপল ইন থার্ড কান্ট্রি। আচ্ছা, আমি এই বিষয়ে মনে হয় আপনার সাথে কিছু দিতে পারবো, কারণ আমি নিজে বায়োসেন্সর তৈরি করি এবং আমি অনেকগুলো বায়োসেন্সর প্রজেক্টের সাথে জড়িত এবং অনেকগুলো কস্ট ডাউন কিভাবে করা যায় সেটা আমার একটা গবেষণার বিষয়। তো আমি এই বিষয়ে আপনার সাথে পরবর্তীতে ব্যক্তিগতভাবে যোগাযোগ করব। তো ধন্যবাদ ডক্টর খালেদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। বাংলাদেশেও আপনি অনেক কন্ট্রিবিউশন করছেন, যেটা প্রবাসী বসেও অনেক বিজ্ঞানীদের জন্য একটা বিরল সৌভাগ্য, এবং আপনি বাংলাদেশের জন্য এতগুলো কাজ করছেন যে সত্যি আমরা খুব গৌরব বোধ করছি আপনাকে, আপনার মতন একজন বিজ্ঞানীকে পেয়ে। আমরা আশা করব বিজ্ঞানী.com এ যারা শ্রোতা আছেন, যারা এনজিও এবং এই সমস্ত স্বাস্থ্য সচেতনতার উপর কাজ করেন, তারা ডক্টর খালেদের সাথে যোগাযোগ করবেন এবং তারা যদি অন্য কোনোভাবে ডক্টর খালেদের কাছ থেকে উপকৃত হন, তাহলে আমাদের এই সাক্ষাৎকার সার্থকতা হবে। তো ধন্যবাদ ডক্টর খালেদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ।